শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। 1899 সালে 30শে মার্চ উত্তরপ্রদেশের জৌনপুর নামক শহরে জন্মগ্রহণ করেন। আদিনিবাস উত্তর কলকাতার বড়নগর কুটিঘাট অঞ্চল। বাংলা সাহিত্যে যাদের লেখনীর অবদান আজও স্মরণীয়, সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় হলেন তেমন একটি নাম। বাংলা কথা সাহিত্যিকদের মধ্যে বিশিষ্ট একজন হলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। বাঙালির ঘরে ঘরে সমাদৃত অত্যন্ত জনপ্রিয় ব্যোমকেশ বক্সী। তাঁর কলমের স্পর্শেই হয়ে উঠেছে পাঠকদের সেরা গোয়েন্দা গল্পের অন্যতম। আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অদৃশ্য ত্রিকোণ। গল্পটি শুনিয়াছিলাম পুলিশ ইন্সপেক্টর রমণীমোহন সান্যালের মুখে। ব্যোমকেশ এবং আমি পশ্চিমের একটি বড় শহরে গিয়েছিলাম গোপনীয় সরকারি কাজে। সেখানে রমণীবাবুর সহিত পরিচয় হইয়াছিল। সরকারি কাজে লালফিতার জট ছাড়াইতে বিলম্ব হইতেছিল, তাই আমরাও নিষ্কর্মার মতো ডাকবাংলোতে বসিয়াছিলাম। রমণীবাবু প্রায় প্রত্যহ সন্ধ্যার পর আমাদের আস্তানায় আসিতেন। গল্প স্বল্প হইত। তাহার চেহারাটাও ছিল রমণীমোহন গোছের, ভারী মিষ্ট এবং কমনীয়, কিন্তু সেটা তাহার ছদ্মবেশ। আসলে তিনি পুলিশ বিভাগের একজন অতি চতুর এবং বিচক্ষণ কর্মচারী। তাহার বয়স আমাদের চেয়ে কমই ছিল, বছর 40-এর বেশি নয়, কিন্তু প্রকৃতিগত সমধর্মিতার জন্য তিনি আসিলে আড্ডা বেশ জমিয়া উঠিত। আমাদের কাছে তার ঘন ঘন যাতায়াত যে নিঃস্বার্থ সহৃদয়তা না হইতে পারে, একথা অবশ্যই আমাদের মনে উদয় হইয়াছিল। উদ্দেশ্যটা যথাসময়ে প্রকাশ পাইবে এ আশায় প্রতীক্ষা করিতেছিলাম। তারপর একদিন তিনি আমাদের গল্পটি শুনাইলেন। ঠিক গল্প নয়, একটি খুনের মামলার কয়েকটি ঘটনার পরম্পরা, কিন্তু এই বিচ্ছিন্ন ঘটনাগুলিকে জোড়া দিয়া একটি সুসংবদ্ধ গল্প খাড়া করা যায়। বিবৃতি শেষ করিয়া রমণীবাবু বলিলেন, ব্যোমকেশ বাবু, কে খুন করেছে আমি জানি, কেন খুন করেছে জানি, কিন্তু তবু লোকটাকে ফাঁসি কাঠে ঝোলাতে পারছি না। প্রমাণ নেই। একমাত্র উপায় কনফেশন, আসামিকে নিজের মুখে অপরাধ স্বীকার করানো। আপনার মাথায় অনেক ফন্দি ফিকির আসে, লোকটাকে ফাঁদে ফেলবার একটা মতলব বার করতে পারেন না? ব্যোমকেশ হাসিয়া বলিল, ভেবে দেখব। গল্পটা আমাকে আকৃষ্ট করিয়াছিল। বোধহয় ব্যোমকেশের মনেও রেখাপাত করিয়া থাকিবে। সে রাত্রে রমণীবাবু প্রস্থান করবার পর ব্যোমকেশ বলিল, রমণীবাবু যে মাল মশলা দিয়ে গেলেন, তা দিয়ে তুমি একটা গল্প লিখতে পারো না? বলিলাম, পারি। মাল মশলা ভালো, কেবল চরিত্রগুলির মনস্তত্ত্ব জুড়ে দিতে পারলেই গল্প হবে। ব্যোমকেশ বলিল, তবে লেখো, কিন্তু একটা শর্ত আছে। গল্প জমাবার আছিলায় ঘটনা বদলাতে পারবে না। বদল করবার দরকার হবে না। গল্প লিখিতে 2 দিন লাগিল। লেখা শেষ করিয়া ব্যোমকেশকে দিলাম। সে পড়িয়া বলিল, ঠিকই হইয়াছে মনে হচ্ছে। রমণীবাবুকে পড়িয়ে দেখা যাক তিনি কি বলেন। রাত্রে রমণীবাবু আসিলে তাহাকে গল্প পড়িতে দিলাম। তিনি পড়িয়া উৎফুল্ল চক্ষে আমার পানে চাহিলেন। এই তো, ঘটনার সঙ্গে মনস্তত্ত্ব বেমালুম জোর খেয়ে গেছে, কিন্তু গল্পটি নিম্নে দিলাম। শিবপ্রসাদ সরকার এই শহরে মদের ব্যবসা করিয়া বড় মানুষ হইয়াছিলেন। টাকার প্রতি তাহার যথার্থ অনুরাগ ছিল। তাই প্রকাণ্ড বাড়ি, দামি মোটর ছাড়াও তিনি প্রচুর টাকা জমা করিয়াছিলেন। লোকে তাহাকে কৃপণ বলিত। তিনি নিজেকে বলিতেন হিসাবী। এই 2 মনোভাবের মধ্যে সীমা রাখা অতিশয় সূক্ষ্ম। আমরা তাহা নির্ধারণ করিবার চেষ্টা করিব না।
কিন্তু প্রকৃতির রাজ্যে একটা ভারসাম্য আছে। শিবপ্রসাদ সরকারের একমাত্র মাতৃহীন পুত্র যখন সাবালক হইয়া উঠিল, তখন দেখা গেল তাহার চরিত্র পিতার ঠিক বিপরীত। সে অকৃপণ এবং বেহিসাবী। টাকার প্রতি তাহার বিন্দুমাত্র অনুরাগ নাই, কিন্তু টাকার বিনিময়ে যে সকল বৈধ এবং অবৈধ ভোগ্য বস্তু পাওয়া যায় তার প্রতি গভীর অনুরাগ আছে। সে দুহাতে টাকা উড়াইতে আরম্ভ করিল। পিতা শিবপ্রসাদ ধৃতরাষ্ট্র ছিলেন না বটে, কিন্তু তাহার অন্তরে যথেষ্ট অপত্য স্নেহ ছিল। পুত্রের চালচলন লক্ষ্য করিয়া তিনি একটি সুন্দরী কন্যার সহিত তাহার বিবাহ দিলেন, কিন্তু তাহাতে স্থায়ী ফল হইল না। সুনীল কিছুকাল স্ত্রীর প্রতি অনুরক্ত হইয়া রহিল, তারপর আবার নিজ মূর্তি ধারণ করিল। বধূর নাম রেবা। সে সুন্দরী হইলেও বুদ্ধিমতী। অন্তত তাহার সংসার বুদ্ধি যথেষ্ট পরিমাণে ছিল। উপরন্তু সে শিক্ষিতা এবং কালধর্মে আধুনিকাও বটে। সে স্বামীর স্বৈরাচার অগ্রাহ্য করিয়া একান্ত মনে বৃদ্ধ শ্বশুরের সেবায় নিযুক্ত হইল। শিবপ্রসাদ বৃদ্ধ বয়স পর্যন্ত নিজেই ব্যবসাঘটিত কাজকর্ম দেখিতেন, কারণ পুত্র অপদার্থ এবং কর্মচারীদের শিবপ্রসাদ বিশ্বাস করিতেন না। রেবা তাহার অধিকাংশ কাজের ভার নিজের হাতে তুলিয়া লইল। মোটর চালাইয়া শ্বশুরকে কর্মস্থলে লইয়া যাইত, সেখানে নানাভাবে তাহাকে সাহায্য করিত। তারপর আবার মোটর চালাইয়া তাহাকে গৃহে ফিরাইয়া আনিত। এইভাবে রেবা শিবপ্রসাদের পুত্রের স্থান অধিকার করিয়া লইয়াছিল। তারপর রেবা ও সুনীলের বিবাহের 4 বছর পরে শিবপ্রসাদের মৃত্যু হইল। তাহার মৃত্যুর পর প্রকাশ পাইল তিনি সমস্ত সম্পত্তি পুত্রবধূর নামে উইল করিয়া গিয়াছেন। সম্পত্তি হাতে পাইয়া রেবা প্রথমেই মদের দোকানের 12 আনা অংশ বিক্রয় করিয়া দিল, 4 আনা হাতে রাখিল। বড় বাড়িটা বিক্রয় করিয়া শহরের নির্জন প্রান্তে একটি সুদৃশ্য ছোট বাড়ি কিনিল। মোটর বদল করিয়া একটি ছোট্ট ফিয়েট গাড়ি লইল। স্বামীকে বলিল, তুমি মাসে 300 টাকা হাত খরচ পাবে। যদি বাজারে ধার করো তার জন্য আমি দায়ী হব না। খবরের কাগজে ইশতেহার ছাপিয়ে দিয়েছি। তারপর তাহারা ছোট বাড়িতে উঠিয়া গিয়া বাস করিতে লাগিল। তাহাদের সন্তান সন্ততি জন্মে নাই। এই গেল গল্পের ভূমিকা। সুনীলের বয়স আন্দাজ 30 বছর, 8-60 মোটা শরীর, গোল মুখখানা পেঁচার মুখের মতো থ্যাবড়া। মুখ দেখিয়া মনে হয় না বুদ্ধিশুদ্ধি কিছু আছে। বস্তুত যাহারা বাপের পয়সা উড়াইয়া ফুর্তি করে তাহাদের বুদ্ধির চেয়ে প্রবৃত্তিরই জোর বেশি। ইহা এক প্রকার স্বতঃসিদ্ধ, প্রমাণের অপেক্ষা রাখে না। সুনীলকেও সকলে অমিতচারী, অপরিণামদর্শী, নির্বোধ বলিয়া জানিত। সুনীল কিন্তু নির্বোধ ছিল না। সদ্বুদ্ধি না থাক, দুষ্টবুদ্ধি তাহা যথেষ্ট পরিমাণে ছিল। পিতার মৃত্যুর পর সে যখন দেখিল সম্পত্তি বেহাত হইয়া গিয়াছে, তখন সে স্ত্রীর সঙ্গে ঝগড়া করিল না, টাকার জন্যে হম্বিতম্বি করিল না। কেমন যেন জবুথবু হইয়া গেল। শিবপ্রসাদ যতদিন জীবিত ছিলেন সুনীলের বাজারের দেনা তিনিই শোধ করিতেন। কিন্তু রেবা খবরের কাগজে ইস্তাহার ছাপিয়া দিয়েছে, এখন বাজারে কেউ তাহাকে ধার দেবে না। দৈনিক 10 টাকায় কত ফুর্তি করা যায়। সুতরাং সুনীল সুবোধ বালকের ন্যায় ঘরেই দিন যাপন করিতে লাগিল। সপ্তাহে 1 দিন কি 2 দিন বৈকালে বাহির হইত, বাকি দিনগুলি বাড়িতে রোমাঞ্চকর বিলাতী উপন্যাস পড়িয়া কাটাইত। রেবার সহিত তাহার সম্পর্কটা নিতান্তই ব্যবহারিক সম্পর্ক হইয়া দাঁড়াইল। ব্যাহাত এক বাড়িতে থাকার ঘনিষ্ঠতা, অন্তরে দুর্লভ দূরত্ব, তাহাদের শয়নের ব্যবস্থা পৃথক ঘরে। রেবা সকালবেলা মোটর চালাইয়া বাহির হয়। মদের ব্যবসায় যে 4 আনা অংশীদার
প্রত্যহ নিজে হিসাব পরীক্ষা করে সেখান হইতে দুপুরবেলা ফিরিয়া আসে, অপরাহ্নে আবার বাহির হয়। এবার কিন্তু ব্যবসা নয়, মেয়েদের একটা ক্ষুদ্র ক্লাব আছে, সেখানে গিয়া গল্পগুজব খেলাধুলা করে কখনো সিনেমা দেখতে যায়, তারপর গৃহে ফিরিয়া আসে। সুনীল সারাক্ষণ বাড়িতেই থাকে। একটা বুড়ি গোছের ঝি আছে, তাহার নাম আন্না। বাড়ির কাজ রান্নাবান্না সব সেই করে, অন্য চাকর নাই। রেবা সব দিক দিয়া খরচ কমাইয়াছে। একদিন সন্ধ্যার পর সুনীল বসিবার ঘরে উপন্যাস পড়িতেছিল। রাত্রি 8টার সময় রেবা ফিরিয়া আসিল। গাড়ি গ্যারেজ বন্ধ করিয়া বেশবাস পরিবর্তন করিয়া একখানা বাংলা বই হাতে লইয়া বসিবার ঘরে একটি সোফায় আসিয়া বসিল। স্বামী স্ত্রীর মধ্যে কোনো কথা হইল না। নৈশাহারের বিলম্ব আছে। রেবা বই খুলিয়া পড়িতে আরম্ভ করিল। বইখানার নাম ব্যোমকেশের কাহিনী। সুনীলের ভোঁতা মুখ ভাবলেশীন। সে একবার চোখ তুলিয়া রেবার পানে চাহিল, আবার পুস্তকে চক্ষু ন্যস্ত করিল। তারপর তারপর একটু গলা খাঁকারি দিল। রেবা রেবা ভ্রু তুলিয়া চাহিল। সুনীল ইতস্তত করিয়া বলিল, তুমি কোনোদিন বাড়ির সামনে একটা লোককে ঘোরাঘুরি করতে দেখেছ? রেবা বই মুড়িয়া কিছুক্ষণ সুনীলের পানে চাহিয়া রহিল, শেষে বলিল, না। কেন? সুনীল ধীরে ধীরে বলিল, কয়েকদিন থেকে লক্ষ্য করছি, সন্ধ্যার পর একটা লোক বাড়ির দিকে তাকাতে তাকাতে রাস্তার দিকে যায়, আবার খানিক পরে তাকাতে তাকাতে ফিরে যায়। রেবা কিয়ৎকাল চিন্তা করিয়া বলিল, কিরকম চেহারা লোকটার? সুনীল বলিল, গুন্ডার মতো চেহারা, কালো, মুস্কো জোয়ান, মাথায় পাগড়ি। অনেকক্ষণ আর কথা হইল না। তারপর রেবা মনস্থির করিয়া বলিল, কাল সকালে তুমি থানায় গিয়ে এত্তেলা দিয়ে এসো। নির্জন জায়গা, যদি সত্যি চোরছাচর হয় পুলিশকে জানিয়ে রাখা ভালো। সুনীল কিছুক্ষণ থতমত হইয়া রহিল। শেষে সংকুচিত স্বরে বলিল, তুমি বাড়ির মালিক, তুমি পুলিশে খবর দিলে ভালো হতো না? রেবা বলিল, কিন্তু আমি তো মুস্কো জোয়ান লোকটাকে দেখিনি। তা না হয় দুজনেই যাব। পরদিন সকালে তাহারা থানায় গেল। নিজেদের এলাকায় ছোট থানায় না গিয়া একেবারে সদর থানায় উপস্থিত হইল। সেখানে বড় দারোগা রমণীবাবু বাঙালি, তাহার সহিত সামান্য জানাশোনা আছে। রমণীবাবু তাহাদের খাতির করিয়া বসাইলেন। সুনীলের বাক্যালাপের ভঙ্গিটা একটু মন্থর ও এলোমেলো, তাই রেবাই ঘটনা বিবৃত করিল। এত্তেলা লিখিত হইবার পর রমণীবাবু বলিলেন, আপনাদের বাড়িটা একেবারে শহরের এক তীরে। যাই হোক, ভয় পাবেন না, আমি ব্যবস্থা করছি। রাত্রে টহলদার পাহারাওয়ালা বাড়ির উপর নজর রাখবে। থানা হইতে রেবা কাজে চলিয়া গেল। সুনীল পদব্রজে বাড়ি ফিরিয়া আসিল। সেদিন বৈকালে রেবা বলিল, এবেলা আমি বেরোবো না, শরীরটা তেমন ভালো ঠেকছে না। সুনীল বই ফেলিয়া উঠিয়া পড়িল, বলিল, তাহলে আমি একটু ঘুরে আসি। রেবার মুখে অসন্তোষ ফুটিয়া উঠিল। তুমি বেরোবে, কিন্তু দেরি করো না বেশি। সকাল সকাল ফিরে এসো, না হয় গাড়িটা নিয়ে যাও। সুনীল বলিল, দরকার নেই, হেঁটেই যাব। মাঝে মাঝে হাঁটলে শরীর ভালো থাকে। উৎকণ্ঠার মধ্যেও রেবার মন একটু প্রসন্ন হইল। নিজের ছোট্ট গাড়িখানাকে সে ভালোবাসে, নিজের হাতে তাহার পরিচর্যা করে। সুনীলের হাতে গাড়ি ছাড়িয়া দিতে তাহার মন সরে না। সুনীল গায়ে একটা ধূসর রঙের শাল জড়াইয়া লইয়া বাহির হইয়া গেল। শীতের আরম্ভ, 5টা বাজিতে না বাজিতে সন্ধ্যা হইয়া যায়। সুনীল শহরের কেন্দ্রস্থিত গলিখুঁজির মধ্যে যখন পৌঁছিল, তখন ঘোর ঘোর হইয়া আসিয়াছে।
একটা জীর্ণ বাড়ির দরজায় টোকা মারিল। একজন মুস্কো জোয়ান লোক বাহির হইয়া আসিল। সুনীল খাটো গলায় বলিল, হুকুম সিং, তোমাকে দরকার আছে। হুকুম সিং সেলাম করিল। মুকুন্দ সিং এবং হুকুম সিং দুই ভাই, শহরের নামকরা পালোয়ান ও গুন্ডা। সুনীলের সঙ্গে তাহাদের অনেক দিনের পরিচয়। বড় মানুষদের উচ্ছৃঙ্খল ছেলে এবং গুন্ডাদের মধ্যে এমন একটি আত্মিক যোগ আছে যে আপনা হতেই হৃদ্যতা জমিয়া ওঠে। সুনীল দ্রুত হস্রকণ্ঠে হুকুম সিংকে কিছু উপদেশ দিল। তারপর তাহার হাতে কয়েকটা নোট গুজিয়া দিয়া তাড়াতাড়ি গলি হইতে বাহির হইয়া গেল। সন্ধ্যার আবছায় আলোতে ধূসর শাল গায়ে লোকটিকে কেউ লক্ষ্য করিল না। লক্ষ্য করিলেও সুনীল সরকার বলিয়া চিনিতে পারিত না। এই বস্তিতে সুনীলকে চিনিবে এমন লোক কটাই বা আছে। সুনীল বাড়ি ফিরতেই রেবা বলিল, এলে? এত দেরি হলো যে? সুনীল ফিরিয়া আসায় সে মনে স্বস্তি পাইয়াছে তাহা বেশ বোঝা যায়। রেবার মনে সুনীলের প্রতি তিল মাত্র স্নেহ নাই। স্বামীকে ভালোবাসিতেই হইবে এইরূপ সংস্কারও নাই। তাহার হৃদয় এখন সম্পূর্ণ স্বায়ত্ত ও স্বাধীন। কিন্তু মেয়ে মানুষ যতই স্বাধীন হোক, পুরুষের বাহুবলের ভরসা তারা ছাড়িতে পারে না। সুনীল ঘড়ি দেখিয়া বলিল, এখনো 1 ঘন্টা হয়নি, খানিকটা ঘুরে বেরিয়েছি, বই তো নয়। আর কোনো কথা হইল না। চা পান করিয়া দুজনে বই লইয়া বসিল। রেবা কিন্তু স্থির হইতে পারিল না। সদর দরজা বন্ধ ছিল। সে মাঝে মাঝে উঠিয়া গিয়া জানলা দিয়া রাস্তার উপর উঁকি মারিতে লাগিল। রাস্তাটা শহরের দিক থেকে আসিয়া রেবার বাড়ি অতিক্রম করিয়া কিছুদূর যাইবার পর মাঠ, ময়দান ও ঝোপঝাড়ের মধ্যে অদৃশ্য হইয়াছে। রাস্তার শেষ দীপস্তম্ভটা বাড়ির প্রায় সামনাসামনি দাঁড়াইয়া ম্রিয়মান আলো বিতরণ করিতেছে। একবার জানলায় উঁকি মারিয়া আসিয়া রেবা সোফায় বসিল। হাতের বইখানা খুলিয়া তাহার পানে চাহিয়া রহিল। তারপর যেন নিরাসক্ত কৌতূহল বশেই প্রশ্ন করিল, পুলিশের টহলদার রাত্রে কখন রোদ দিতে বেরোয়? সুনীল বই হইতে বোকাটে মুখ তুলিয়া খানিকক্ষণ চাহিয়া রহিল। শেষে বলিল, তা তো জানি না, রাত্রি 10টা-11টা বোধ হয়। রেবা বিরক্তিসূচক মুখভঙ্গি করিল, আর কিছু বলিল না। দুজনে নিজ নিজ পাঠে মন দিল। রাত্রি ঠিক 8টার সময় রেবা চমকিয়া মুখ তুলিল। রাস্তা হইতে যেন একটা শব্দ আসিল। রেবা উঠিয়া গিয়া জানালা পর্দা সরাইয়া উঁকি মারিল। শহরের দিক হইতে একটা লোক আসিতেছে। রাস্তায় নিস্তেজ আলোয় তাহাকে অস্পষ্ট দেখা গেল। গাঁট্টা ঘণ্টা চেহারা, মাথায় বৃহৎ পাগড়ি, মুখে উপর ছায়া ফেলিয়াছে, হাতে লম্বা লাঠি। লোকটা বাড়ির দিকে ঘাড় ফিরাইয়া চাহিতে চাহিতে চলিয়া গেল। রেবা সশব্দে নিঃশ্বাস টানিল। সুনীল সেই দিকে ফিরিয়া দেখিল রেবার মুখ পাংশু হইয়া গিয়াছে। সে নীরবে হাতছানি দিয়া তাহাকে ডাকিতেছে। সুনীল উঠিয়া গিয়া রেবার পাশে দাঁড়াইল। রেবা ফিসফিস করিয়া বলিল, বোধহয় সেই লোকটা, তুমি যাকে দেখেছিলে। সুনীল ঘাড় নাড়িল। দুজনে পাশাপাশি জানলার কাছে দাঁড়াইয়া রহিল। কিছুক্ষণ পরে আবার নাংরা জুতোর আওয়াজ শোনা গেল। লোকটা ফিরিয়া আসিতেছে। এবার নিঃশ্বাস রোধ করিয়া রহিল। লোকটা বাড়ির পানে চাহিতে চাহিতে শহরের দিকে ফিরিয়া গেল। তাহার পদধ্বনি মিলাইয়া যাইবার পর রেবা প্রশ্ন বিস্ফোরিত চক্ষে সুনীলের পানে চাহিল। সুনীলের মনে নিগুড় সন্তোষ, কিন্তু সে মুখে দ্বিধার ভাব আনিয়া বলিল, সেই লোকটাই মনে হচ্ছে। দুজনে ফিরিয়া আসিয়া বসিল। রেবার মুখ শঙ্কা বিস্তীর্ণ হইয়া রহিল। সুনীল তাহার প্রতি একটা চড়া কটাক্ষ হানিয়া বই খুলিল। জি আসিয়া প্রশ্ন করিল, খাবার দিবে কি না? অতঃপর দুজনে খাইতে গেল। আহার করিতে করিতে সুনীল বলিল, বোধহয় ভয়ের কিছু নেই, পুলিশ যখন দেখাশোনা করবে বলেছে। প্রত্যুত্তরে রেবার অন্তরের উষ্মা ঝনঝন শব্দে বাহির হইয়া আসিল।
পুলিশ তো আর সারা রাত্রি বাড়ির সামনে দাঁড়িয়ে পাহারা দেবে না, মাঝে মাঝে টহল দিয়ে যাবে। তার ফাঁকে যদি 5টা ডাকাত দৌড় ভেঙে বাড়িতে ঢোকে, তখন কি করব? সুনীল মুখ হেট করিয়া আহার করিতে লাগিল। শেষে বলিল, বাড়িতে লাঠিসোঁটা কিছু আছে। রেবা গভীর বিরক্তি ভরে স্বামীর পানে একবার চাহিল। এই বালকাচিত প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন বোধ করিল না। লাঠিসোঁটা থাকিলেও চালাইবে কে? রাত্রে রেবা নিজ শয়নকক্ষের ঘরে উপর নিচে চিটখানি লাগাইয়া শয়ন করিল। এত সতর্কতার অবশ্য প্রয়োজন ছিল না। রমণীবাবু তাহার বাড়ি পাহারার ভালো ব্যবস্থাই করিয়াছিলেন, কিন্তু রেবার মনের অশান্তি দূর হইল না। বিছানায় শুইয়া সে অনেকক্ষণ জাগিয়া রহিল।